নমস্কার, আমি ঈশানী দেব। বেদান্ত কলেজের সমাজতত্ত্ব বিভাগের আমি লেকচারার। আজকে ইগনুর স্বয়ংপ্রভা ক্লাসের সকল শ্রোতাদের আমি নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়বস্তু শুরু করব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেইটা হলো BASOH মানে কোডের নিচে, সেটা হলো সোশিওলজি অফ ইন্ডিয়া। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্লক 1, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া মেজর ডিসকোর্সেস, অর্থাৎ ভারত আলোচনা ও তার ধারণা। এবং তার ভেতরে আমরা আজকে দুটি খণ্ড নিয়ে আলোচনা করব। সেটা হলো ইন্ডোলজিক্যাল ডিসকোর্স ইউনিট 1 আর হচ্ছে ইউনিট 2 কলোনিয়াল ডিসকোর্স। এবার বলতে পারি যে এই যে ভারত যে একটা একক যে বস্তু হিসেবে যে বোঝাটা কিন্তু একতরফা হয় না। যদিও এটা নিয়ে আমরা দেখেছি অনেক সমাজবিজ্ঞানীরাই বিভিন্ন রকম ভাবে আলোচনা করেছে। যেহেতু ভারতের একটা বৈচিত্র্যপূর্ণ একটা ব্যাপার থেকেই যায়, সেটা সংস্কৃতি নিয়ে হোক, ধর্ম নিয়ে হোক, বা অন্যান্য ইতিহাস নিয়ে হোক, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভারতকে বুঝতে গেলে কিন্তু অনেক রকম খণ্ডে কিন্তু বুঝতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই মুহূর্তে দুটি খণ্ডে আমরা সীমাবদ্ধ থাকব। যেরকম আমি বললাম, ইন্ডোলজিক্যাল ডিসকোর্স, যেটাকে বাংলায় বলা হয় ভারত বিদ্যা। তো প্রথমে ভারত বিদ্যা নিয়েই শুরু করা যাক। এবার যেরকম ভাবে বলছি যে আমরা ভারতকে কি হিসাবে দেখব, একটা কি বর্তমান রূপে একটা রাষ্ট্র হিসেবে দেখব, নাকি ভারতকে প্রাচীন যুগে এবং মধ্যযুগে একটা গোটা সাম্রাজ্য হিসেবে দেখব, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এখানে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু একটা বিতর্কিত একটা জায়গায় বটে। কারণ এখানে শুধু ভারতকে কিন্তু প্রাচ্য দেশের যারা সমাজবিজ্ঞানীরা তারা যে শুধু ব্যাখ্যা করেছে তা নয়। পরবর্তীকালে যখন এই ধরুন 1600 শতাব্দী বা 1800 শতাব্দী এবং আর্লি 19th সেঞ্চুরি অবধি যে ইউরোপীয় সমাজবিজ্ঞানীরা ভারতকে ব্যাখ্যা করেছে, সেই দিকটা দেখব। সুতরাং এখানে কিন্তু একটা বলতে পারেন যে একটা দ্বৈরথ বা একটা ইন্টেলেকচুয়াল যে একটা ডিসকোর্স এবং একটা যুদ্ধ, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবার ভারতকে যদি আমরা একটা সাম্রাজ্য হিসেবে দেখি, তাহলে কিন্তু প্রাচীন যুগে কিন্তু ভারত অ্যাট প্রেজেন্ট বর্তমানে যেই টেরিটরিটা নিয়ে আছে সেটা কিন্তু তখন ছিল না। সেটা কিন্তু ছিল সুদূর প্রসারী এবং যথেষ্ট বিস্তৃত। কিরম ভাবে? আমরা যদি এনশিয়েন্ট ইন্ডিয়াকে দেখি, তাহলে কিন্তু ইট ওয়াজ অ্যান এম্পায়ার। তার মধ্যে কিন্তু বহু এবং বিভিন্ন দেশ ছিল। এখন যেটা আমরা বর্তমানে যে দেশগুলোকে আমরা বিভিন্ন নামে জানি এবং পরিচিত, তো বলতে পারি সেই সময় কিন্তু ভারতের মধ্যে ছিল হচ্ছে গোটা সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া, এমনকি ছিল গ্রিস। গ্রিস কিন্তু ওভাবে আমরা কিন্তু টেরিটরি হিসেবে দেখব না। আমরা দেখি যে ভারতে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে সাম্রাজ্য এসছে এবং তার যে টেরিটরিটা যে মানে ফর্ম করা হয়েছে এবং গঠিত হয়েছে, সেটা কিন্তু হয়েছে যখন বিভিন্ন সময় বিভিন্ন ডাইনেস্টি থ্রু মাইগ্রেশন, যেটাকে আমরা বলি পরিযায়ী হিসেবে চলাফেরা করেছে বা যাতায়াত করেছে। কারণ এটা মাথায় রাখতে হবে যে যে কোনো রাষ্ট্র বা সাম্রাজ্যকে বিচার করতে হলে দেখতে হবে কিন্তু তার ইতিহাসটাকে। মানুষ কিন্তু এক জায়গায় অবস্থিত থাকে না, সবসময় কিন্তু বিভিন্ন জায়গায় তারা চলমান হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা এসে কিন্তু সেটেল করেছে এবং ভবিষ্যতে তারা ওখানেই অবস্থিত হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি গ্রিসটা এই কারণেই বলছি, কারণ এটা দেখা যাচ্ছে যে ভারত সম্পর্কে যখন প্রথম 3rd সেঞ্চুরি বিসিতে লেখা হয়েছিল, তখন কিন্তু একজন গ্রিক সাম্রাজ্যের অ্যাম্বাসেডর মানে দূত, সে কিন্তু এসে ভারত সম্পর্কে কিন্তু বর্ণনা করে গেছেন। তো সেই কারণে আমি গ্রিস
দেশটার নাম আমি নিলাম। এবং এছাড়াও কিন্তু আছে এমন এমন দেশ যেটা বর্তমানে আমরা যেমন জানি, ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে যদি আমি বলি সিরিয়া, ঠিক আছে, এছাড়াও যেমন তুরস্ক, টার্কি। তো সমগ্র এই মানে অঞ্চলটা নিয়েই কিন্তু ভারত রূপে আমরা জানতাম, বা একটা সাম্রাজ্য হিসেবে জানতাম, একটা প্রাচ্য সাম্রাজ্য হিসেবে জানতাম, যেটা বিভিন্ন রকম ভাবে গড়ে উঠেছে, আবার অন্যরকম ভাবে নির্মাণও করা হয়েছে, সেটা বিভিন্ন সময় অনুযায়ী। এবার ব্যাপারটা হচ্ছে, যদি কোনো ধারণা বা কনসেপ্টকে যদি আমরা বুঝতে চাই, তাহলে যেটা দরকার হয় সেটা হচ্ছে তার একটা পদ্ধতিগত রূপ দিয়ে তার ব্যাখ্যা করা বা পড়াশোনা করা। এবং এই যে ভারতটাকে যে আমি বারবার যে জোর দিয়ে বলছি, সেটাও কিন্তু একটা ধারণা, একটা কনসেপ্ট। এই রাষ্ট্রটাও কিন্তু একটা কনসেপ্ট, একটা টেরিটরি, একটা ডাইনেস্টিও কিন্তু একটা কনসেপ্ট। সুতরাং এটা কিন্তু পড়াশোনাটা করতে গেলে একটা একটা বিশেষভাবে তার একটা মেথড বা পদ্ধতি লাগে। তো স্বাভাবিকভাবে সমাজবিজ্ঞানীরা পদ্ধতিগত রূপে ভারতকে ব্যাখ্যা করে এসেছে। কিন্তু সমস্যাটা হলো, যেখানে আমরা দেখি দুটো ব্রাঞ্চ অফ নলেজ, ঠিক আছে, জ্ঞান প্রাপ্তির দিক দিয়ে কিন্তু দুটো ভাগ আছে। যেটা আমি বললাম যে ইউরোপীয় সমাজবিজ্ঞানীরা, আবার যারা ইস্টার্ন কান্ট্রিজের বা ধরুন প্রাচ্য দেশের সমাজবিজ্ঞানীরা, তারা যেভাবে পড়াশোনা করেছে, ফলে কি হয়েছে, জিনিসটা এমন জায়গায় পরিণত হয়েছে যে ভারত এই যে কনসেপ্টটাকে একটা এসেনশিয়ালাইজ করার একটা প্রবণতা হয়ে গেছে, আর এটা প্রায়শই করে থাকে। এবার এসেনশিয়ালাইজ কথাটা কিন্তু এই সোশিওলজিতে বা এই সোশ্যাল সায়েন্সে কিন্তু একটা বিশেষ একটা টার্ম। এই এসেনশিয়ালাইজ এমনিতে আমরা বুঝি হচ্ছে কিছু বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তৈরি করা কোনো জিনিসের কিন্তু সেটা কোনো সমস্যা নয়, কারণ একটা জিনিসকে ব্যাখ্যা করতে গেলে বৈশিষ্ট্য তো লাগবেই, তার বিভিন্ন ডিভিশন বা স্তর বিন্যাস সেটাও প্রয়োজন, ক্যাটাগরাইজ করতে হবে, ক্যাটাগরি তৈরি করতে হবে, বিভিন্ন ভাগে বিভক্ত করতে হবে, তবে গিয়ে জিনিসটা কিন্তু পড়া যায়। সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হয় তখনই যখন এই ক্যাটাগরিগুলো বা এই বৈশিষ্ট্যগুলো যখন একমাত্র একমাত্র কনসেপ্ট হিসেবে দেখা হয়, একমাত্র ফিচার হিসেবে দেখা হয়, যেটা কি মনে করা হয় যে অপরিহার্য। মানে কি, আজকে ভারত সম্পর্কে যদি আমরা কোনো বিশেষ বৈশিষ্ট্য যদি তৈরি করি, আমরা মনে করি সেই বৈশিষ্ট্যগুলোই একমাত্র এক্সিস্ট করে বা আছে, এর বাইরেও যে আরো ডাইভার্সিফাইড বা বৈচিত্র্যপূর্ণ যে আরো অনেক ফিচার থাকতে পারে বা বৈশিষ্ট্য থাকতে পারে, আমরা কিন্তু সেটা মনে করি না। যদি যদি আমরা জিনিসটাকে এসেনশিয়ালাইজ করি, যদি মনে করি যে এই বিশেষ কতগুলো বৈশিষ্ট্যই একমাত্র অপরিহার্য, এর বাইরে যাওয়া যাবে না, সেইখানে দাঁড়িয়ে ইন্ডোলজিক্যাল ডিসকোর্স কি বলছে, যে ভারতকে নিয়ে পড়াশোনা করা যায়, হ্যাঁ, করাটা আপত্তি নয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু বহুমুখী আলোচনা প্রয়োজন। তো আমরা নেক্সট পয়েন্টে যেরকম আসবো, যে ভারত বিদ্যা আসলে এই ডেফিনেশন বা সংজ্ঞাটা কি। যেমন বলছে যে এটা হচ্ছে ভারতীয় ইতিহাস, সাহিত্য, স্বাভাবিকভাবেই দর্শনও আছে, ভাষা, পুঁথি, পাণ্ডুলিপি, গ্রন্থ এবং সংস্কৃতি নিয়ে চর্চা করা। এবং ভারতও কিন্তু তখন যে যে ভাষাগুলো প্রচলিত ছিল সেগুলো হচ্ছে পালি, সংস্কৃত এবং পার্সিয়ান বা ফার্সি। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ব্রিটিশরাও যখন এসছে, তখন কিন্তু সরকারি কাজে কিন্তু ফার্সিটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে দেখা যাচ্ছে এখন আমরা আর এই বর্তমানে ফার্সি ভাষাটা আর সরকারি জায়গায় আর ইউজ করি না। আছে যেটা হচ্ছে স্বাভাবিকভাবে ইংরেজিটা, এবং যার যার যা মাতৃভাষা আছে। অ্যান্ড হিন্দি ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস। তো ফোর্থ কনসেপ্ট মানে যেটা পয়েন্টে আমি আসবো, সেটা হচ্ছে এই যে যেটা আমি আগেও শুরুতে বলেছিলাম, যে ভারতবর্ষ কিন্তু একটা ছোট জায়গায় কিন্তু সীমাবদ্ধ ছিল না, মানে যেটা আমরা এখন বলি যে উপমহাদেশ।
উপমহাদেশ বা আনডিভাইডেড ইন্ডিয়া হিসেবে কিন্তু সীমাবদ্ধ ছিল না। প্রাচীন ভারত বা এমনকি মধ্যযুগের ভারতও তাই, প্রাচীন ভারতের ইতিহাস কিন্তু সুদূর প্রসারী। ইট কনসিস্টেড অফ এনশিয়েন্ট সাবকন্টিনেন্ট, সেন্ট্রাল এশিয়া অ্যান্ড গ্রিস। এবার ব্যাপারটা হলো, এই যে ভারত নিয়ে যে ব্যাখ্যা এবং পড়াশোনা, সেটা প্রাচীনকালেও হয়েছে। কারা করেছে? যেমন বিভিন্ন ধরনের দূতরা, যারা আমাদের ভারতীয় সাম্রাজ্যের এসে তাদের রাজাদের দরবারে এসে তাদের নিজেদেরকে প্রেজেন্ট করেছে এবং ভারত নিয়ে তারা বর্ণনাও করেছে। এছাড়াও আছে আরো অনেক ফরেন ট্রাভেলার, বিদেশি ভ্রমণকারী, যারা এখানে এসে পড়াশোনা করেছে। হিউয়েন সাং আমরা জানি, একজন বুদ্ধিস্ট চাইনিজ স্কলার, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তো হিউয়েন সাং এরকম একজন উদাহরণ। তো সেই জায়গায় আমরা কেন এটা মনে হয় যে তখনকার দিনের প্রাচীন যে গ্রন্থগুলো আমরা বুঝতে পারি না, এটা এইরকম কেন মনে হয়েছে যে আজকে যখন ইউরোপীয় স্কলার্সরা যখন এইসব গ্রন্থগুলো দেখার চেষ্টা করেছে বা বোঝার চেষ্টা করেছে এবং অনুবাদ করার চেষ্টা করেছে এবং অনুবাদ হয়েওছে তাদের নিজেদের মাতৃভাষায়, যেমন জার্মান, ইংলিশ, ইটালিয়ান, এই সমস্ত স্কটিশ যারা এরকম গ্রেট ব্রিটেনের যারা ছিলেন সমাজবিজ্ঞানীরা এবং ভাষাবিদরা, তাদের ভাষায় এগুলো অনুবাদ করা হয়েছে। এবং দেখা যাচ্ছে তারপরেই এই যে বিষয়টা ভারত বিদ্যা, তারপরে দেখা যাচ্ছে জিনিসটা প্রচলিত হতে শুরু করেছে, জিনিসটা কিন্তু একটা প্রমিনেন্স পায়। যেটা মজার বিষয়টা হলো যে এনশিয়েন্ট স্কলার্সদের এত বর্ণনা দেওয়া সত্ত্বেও আমাদের কিন্তু পাবলিক ডিসকোর্সে কিন্তু সচরাচর দেখা দেয়নি জিনিসটা। একমাত্র ইউরোপিয়ান স্কলার্সরা এসেই জিনিসটা কিন্তু পাবলিক ডিসকোর্সে কিন্তু এনেছে। ফলে কি হয়েছে, ওই যে যেটা আমি আগেও বলেছি, যে ভাষাটাকে ট্রান্সলেট করতে গিয়ে এইসব যে ইউরোপীয় যারা সমাজবিজ্ঞানীরা বা ভাষাবিদরা, তারা কিন্তু ভাষাগুলোকে বড় বড় টু ব্রড ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে আফ্রো এশিয়াটিক, একটা হচ্ছে ইন্ডো ইউরোপিয়ান। এবার সেই অনুযায়ী কিন্তু তারা বলতে চাইছে যে ইউরোপের যে ভাষাগুলো, তার কিন্তু একটা সোর্স হচ্ছে সংস্কৃত, এবং সেইখান থেকে কিন্তু সমস্ত যে আরো ভারতীয় ভাষাগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি যে সেখান থেকেও জিনিসটার জন্ম নেয়। এবার এইখানে মানে যদি আমি ইতিহাসের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি বলি, এই যে ভাষাটা এমন অনেক ভারতের ল্যান্ডস্কেপে মধ্যযুগে হোক প্রাচীন যুগে হোক এমন এমন ডায়ালেক্ট এবং ভাষা এবং শব্দ ইউজ করা হয়েছে যেটা কিন্তু একমাত্র সংস্কৃত থেকেই কিন্তু আসেনি। সেই ভাষাগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে সো কল্ড আফ্রো এশিয়াটিক সেই ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু এসছে। এবার আফ্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজগুলো কোথায় থাকে, সেটার টেরিটরি বা সীমা হচ্ছে ধরে রাখা যায় যে নর্থ আফ্রিকায়। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কান্ট্রিজ হচ্ছে ইজিপ্ট, ঠিক আছে, মিশর সভ্যতা। তার যে প্রাচীন যে আরো যে সাম্রাজ্যগুলো ছিল, যেমন সুমেরিয়ান এম্পায়ার বা আক্কাদিয়ান এম্পায়ার, এগুলো আমি মানে এখন ডিটেলসে আমি যাবো না কারণ এটা বিষয় নয়, কিন্তু যদি আমি এই দুটো যদি সাম্রাজ্যের কথা বলি তাহলে কিন্তু সেই ডায়ালেক্ট গুলো কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এইরকম সেন্ট্রাল এশিয়ায় বা বিভিন্ন যে ইস্টার্ন কান্ট্রিজে, যেমন সেন্ট্রাল এশিয়ায় বা ইন্ডিয়ায়, সেখানেও কিন্তু প্রবেশ করেছে। তো ভাষাটাকে কিন্তু এরম ভাবে কিন্তু ওই এসেনশিয়ালাইজ করে ক্যাটাগরাইজ করা যায় না। এখানে যেটা ইউরোপিয়ান স্কলার্সরা বলতে চেয়েছে যে ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেইনলি সংস্কৃত, আর আফ্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেইনলি যেটার মানে সীমাবদ্ধ হচ্ছে নর্থ আফ্রিকায়, মিশরে, ইসরায়েল আর বিশেষ কিছু মিডল ইস্টার্ন কান্ট্রিজে। তো ফলে কি হচ্ছে, জিনিসটা কিন্তু আবার এসেন্সিয়ালাইজ হয়ে যাচ্ছে। মানে কি, ওই যে বিশেষ কিছু বৈশিষ্ট্য যেটাকে ছাড়া আমরা ভাবতে পারছি না ভারত এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি বা বর্ণনা দিতে পারি। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভারত সম্পর্কে কিন্তু
রহস্য মুক্ত করতে হবে বা ডিমিস্টিফাই করতে হবে। কেন কি ভারতকে কিন্তু ওভাবে বোঝাটা সম্ভব নয় এক পেশে বা একতরফা কোনো অ্যানালিসিস করে। তার কিন্তু অনেক কিছু ডিফারেন্ট কাইন্ডস অফ ডাইভার্সিফাইড যে আরো যে ফিচার্স গুলো আছে সেটা কিন্তু আছে। এবং সেই ভুলটা একমাত্র ইউরোপীয় স্কলারসরাই করেনি, এমনকি যারা নন ওয়েস্টার্স এবং নন ইউরোপিয়ান যারা স্কলার্স ছিলেন এবং ট্রাভেলার্স ছিলেন অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভাল পিরিয়ডে, তারাও কিন্তু ভারতটাকে কিন্তু সেইভাবেই কিন্তু ব্যাখ্যা করেছেন। কিভাবে? হিন্দু ধর্মের অনুযায়ী, বর্ণ অনুযায়ী। বর্ণ যেটার অর্থ হচ্ছে যে মানুষের স্কিন কালার বা যে জন্মগতভাবে যে চামড়ার রংটা, জন্মগ্রহণ যে করেছে তার যে সোর্স, বংশ, লিনিয়েজ, সেই অনুযায়ী। এবার যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে এক প্রকার ভাবে ভারতকে অ্যানালাইজ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে, তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কিন্তু এই ইতিহাস যে সাবজেক্ট এবং বিষয়বস্তুটা সেটা কিন্তু আমাদের একটু ব্যাখ্যাটা করতে হবে এবং সংজ্ঞাটা জানতে হবে। এবং ইতিহাসের মানেটা কি? ইতিহাস মানে হচ্ছে যে একটা কোনো ঘটনা ঘটলো, এবার পরপর পরপর যে ঘটনাগুলো ঘটতে থাকে আমরা কিন্তু সেই ঘটনাগুলোকে ব্যাখ্যা করি, কালানুক্রমে ঘটনাগুলো ব্যাখ্যা করা স্বাভাবিক। এবং এই যে ঘটনাগুলো যে ব্যাখ্যা করা আমরা সেটা কিভাবে করি? আমরা নির্ভরশীল থাকি, মানে যারা সমাজবিজ্ঞানীরা তারা কিন্তু নির্ভরশীল হয় সেই ওই গ্রন্থগুলোর উপরই। গ্রন্থগুলোকেই তারপর তারা কিন্তু ব্যাখ্যা করে, সেই ঘটনাবলীগুলোকে কিন্তু ব্যাখ্যা করে। এবং আজকে যদি আমি মানে ক্লাসিক্যাল টেক্সটগুলোর কথা যদি ধরে নিই, সেটা ধরুন কোনো বিশেষ সংস্কৃতি বা যে ধরে রাখুন যে পলিটিক্যাল যে ডিসকোর্স, মানে রাজ্যপাট, রাজপাট, ধর্মের আচার, এগুলো যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু দৈনন্দিন জীবন ভিত্তি করেই কিন্তু এই লেখাগুলো লেখা হয়। এগুলোর কিন্তু একটা ইতিহাস আছে। এমন নয় যে এই লেখাগুলো লেখা হচ্ছে সেটার কোনো মানে ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। ইট ইজ নট এ হিস্টোরিক্যাল, যেটা আমরা সোশ্যাল সায়েন্সে বলে থাকি। ইট ইজ ভেরি মাচ হিস্টোরিক্যাল। এবং এটা অবভিয়াসলি এভরিডে লাইফে অবশ্যই এটা দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করেই কিন্তু জিনিসগুলো লেখা হয়েছে। ঠিক আছে? তাহলে দৈনন্দিন জীবন আমাদের কিভাবে আমরা বিচার করি? সেটা হচ্ছে রোজ বেঁচে থাকার লড়াই। এবং বেঁচে থাকাটা কিভাবে হয়? খাদ্য, রিসোর্স, কার কত বেশি কর্তৃত্ব আছে, এবং কর্তৃত্ব থাকার ফলে যে বাকি যারা ডমিনেট করছে, যারা আধিপত্য দেখাতে পারছে, তাদের কাছে কি জিনিসটা আছে? এবং যারা নিচু স্তরের বা পরের স্তরে যারা আছে, পরের শ্রেণী, তারা কিভাবে এই যে লড়াইটা, এই যে ধরুন একটা ল্যান্ড রিসোর্স, একটা জমি, তার খাদ্য উৎপাদন, তারা কিভাবে জিনিসগুলোকে করছে, কিভাবে জিনিসগুলোকে তাদের নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে, কর্তৃত্ব না থাকার সত্ত্বেও, না থাকা সত্ত্বেও। তাহলে কি হচ্ছে? এটাকে আমরা বলছি হচ্ছে উৎপাদন পদ্ধতি বা মোডস অফ প্রোডাকশন। এটা কিন্তু একটা ইতিহাসের কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই দিয়ে কিন্তু বিচার হয় যে সমাজটা এবং সোসাইটিটা কিন্তু কিভাবে নির্ধারিত হচ্ছে। এবং আমরা দেখেছি প্রাগৈতিহাসিক যুগেও তাই হয়েছে, এবং পরবর্তীকালেও যখন স্টোন এজ, হ্যাঁ, মানুষ যখন একজন শিকারী হয়ে যখন নিজের জীবিকা নির্বাহ করতো বা নিজের সার্ভাইভালের জন্য যখন থাকতো, সেটা এক রকমের সোসাইটি ছিল, যেটাকে আমরা বলি হচ্ছে আদিম যুগের কথা, প্রিমিটিভ সোসাইটি। তারপরে চলে আসে হচ্ছে একটা স্লেভ সোসাইটি, দাস সোসাইটি। এটা হচ্ছে কার্ল মার্কসের একটা বলা যেতে পারে একটা সংজ্ঞা। তো সেইটা হচ্ছে মোডস অফ প্রোডাকশন। সেই থেকে চলে আসে হচ্ছে ফিউডাল সোসাইটি, মানে সাম্রাজ্যের সমস্ত রাজ্যপাট যেগুলো হচ্ছে স্লেভ সোসাইটির পরে যখন আরেকটু উন্নত মানের হয়, এবং তারপরে লাস্ট স্টেজে আসে হচ্ছে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। তো এইভাবে কিন্তু হিস্ট্রিটা কিন্তু বিচার করা হয়। এটা হচ্ছে উৎপাদন পদ্ধতি বা মোডস অফ প্রোডাকশন। তো ইতিহাসের একটা বৈশিষ্ট্য।
ওই সমাজবিজ্ঞানী ডিডি কসাম্বির যদি ডেফিনেশন অনুযায়ী বলি, সেটা হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড লিস্টিং অফ ইভেন্টস ইন সিকোয়েন্সিয়াল ম্যানার, মানে পরপর, সিগনিফাইং দ্য রিলেশনস অ্যান্ড মোডস অফ প্রোডাকশন। তো এইসবগুলো তো ক্লাসিক্যাল টেক্সটে তো লেখাই থাকে। তো যদি দেখা যায় তাহলে তার মধ্যে কি আছে? ধর্ম, বর্ণ, ধর্মানুষ্ঠান, রাজপাট, ও যেমন বললাম এখন উৎপাদন পদ্ধতি, সংস্কৃত ভাষায় বা ফার্সি বা পালি ভাষায় এগুলো কিন্তু এই গ্রন্থে লিপিবদ্ধ এবং নথিভুক্ত ছিল। ইটস এ রেকর্ডেড থিং। এবং যেহেতু এগুলো বহু প্রাচীন, তো অনেক সময় প্রায়শই দেখা যায় যে এদের মধ্যে মাঝখানে বহু রেকর্ডস আছে যেগুলো হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, পাওয়া যায় না। তো ফলে এগুলোর একটা সমস্যা বা একটা ফাঁক তৈরি হয়েছে, একটা লুপ হোল। তো সেই লুপ হোলটা কিন্তু দেখা যাচ্ছে সেই ইউরোপীয় স্কলার্সরা এসে কিন্তু পরবর্তীকালে আরো মাল্টিপল ট্রান্সলেশন, হ্যাঁ, বা তাদের নিজেদের নিজস্ব একটা মত বা ইন্টারপ্রিটেশন কিন্তু দিয়েছে। তো তার মধ্যে আমরা কি দেখছি, যেটা অরিজিনাল যেটা টেক্সট, তার সাথে কিন্তু একটা ইউরোপীয় স্কলারসদের একটা মতাদর্শের কিন্তু একটা মিশ্রণ হচ্ছে। ফলে সেটাকে কি আমরা বলতে পারি যে যে এটা অরিজিনাল, বা আমরা কি এটাও বলতে পারি যে হয়তো রেকর্ডস গুলো হারিয়ে যেতে পারে, কিন্তু ইন্টারপ্রিটেশনটা কিন্তু, যদি আমরা বলি যে একটা ভাষাবিদ বা একটা ভাষা এক্সপার্ট হওয়ার দরুন তারা জিনিসটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারছে সঠিকভাবে। আমরা কি সেটা বলতে পারি? সেটা আমরা দেখছি। যেমন ক্লাসিক্যাল টেক্সট যদি এনশিয়েন্ট ইন্ডিয়া আর মিডিয়েভাল ইন্ডিয়া যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারত নিয়ে কিন্তু আগেই কিন্তু চর্চা হয়ে গেছে। যদি আমরা দেখি থার্ড সেঞ্চুরি, শতাব্দী খ্রিস্টপূর্বে, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে, থার্ড সেঞ্চুরি বিসিতে, সেটা হচ্ছে ইন্ডিকা। এবার ইন্ডিকা কিন্তু লিখেছেন হচ্ছে গ্রিক অ্যাম্বাসেডর মেগাস্থেনিস, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের যে ডাইনেস্টি, তো সেই দরবারে উনি কিন্তু একজন দূত ছিলেন, এবং তাকে কিন্তু মানে তিনি কিন্তু ছিলেন হচ্ছে গ্রিক একজন, যে সময় সেলিউকাস নিকেটার সেলিউসিড এম্পায়ারের একজন এম্পারার ছিলেন। এবং সেই সময় কিন্তু গ্রিসকে কিন্তু খুব উন্নত মানের ভাবা যেত। তারা কিন্তু শুধু দর্শনে নয়, মানে ইয়েতে নয়, কি বলে, সংস্কৃতিতে নয়, এমনকি তারা কিন্তু খেলাধুলায়, পড়াশোনায়, ইউনিভার্সিটি, সবকিছুতে তারা কিন্তু সেই জায়গায় এগিয়ে ছিল, যেটাকে বলা হতো স্বর্ণযুগ, হেলেনিস্টিক গোল্ডেন পিরিয়ড, হেলেনিস্টিক এম্পায়ারের। তো সেইখানে মেগাস্থেনিস কিন্তু আমাদের প্রাচীন ভারতে কিন্তু পদার্পণ করেছিলেন, এবং যেটা করেছিলেন এসেই কিন্তু ভারতের প্রকৃতি এবং আরো যে সাম্রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো ওনার ভালো লেগেছিল সেগুলো কিন্তু বর্ণনা দিয়েছিলেন। আচ্ছা, নেক্সট এবার যেটা হচ্ছে যে এবার এগুলো হচ্ছে একদম ব্রাহ্মণ যারা লেখক, হ্যাঁ, এবং যারা স্কলার, যাদেরকে বলতে পারি আমরা সমাজবিজ্ঞানী যাদেরকে, তারা কিন্তু আরো দুটো বই লিখেছেন। একটা হচ্ছে 12th সেঞ্চুরিতে রাজতরঙ্গিনী বাই কালহানা অ্যান্ড হর্ষচরিত বাই বানভট্ট। এবার এদের একটা একটা বিশেষ বৈশিষ্ট্য আমি মানে বলতে চাই, সেটা হচ্ছে এই যে যতগুলো এনশিয়েন্ট টেক্সট আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যখনই এরা শুরু করে বা যখন ইন্ট্রোডাকশন বা সূচনাটা হয় লেখার, তখন কিন্তু এইসব যারা রাইটার বা লেখক যারা ছিলেন, তাদের কিন্তু প্রবণতাটাই হচ্ছে নিজের বংশ সম্বন্ধে একটা ধারণা দেওয়া, একটা সোর্স, লিনিয়েজ, ফ্যামিলি সম্বন্ধে একটা ধারণা দেওয়া, একটা গোত্র সম্বন্ধে ধারণা দেওয়া। সেখানে কিন্তু দেখা যায় তারা সংস্কৃত ভাষায় একটা মানে বলা যেতে পারে উইথ আ সেন্স অফ প্রাইড সেটা কিন্তু ডেসক্রাইব করতেন, যে কোন গোত্রের এবং কোন ঋষির লাইন ধরে, লিনিয়েজ ধরে তারা কিন্তু বংশটা এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা বেশিরভাগই দেখা যাচ্ছে হয় বিষ্ণুর কোনো রূপ, ব্রহ্মার রূপ, আবার অনেক সময় প্রত্যেক জায়গাতেই দেখা যাচ্ছে, এটা মহাভারতেও দেখা গেছে, যেমন বাচ্চায়না গোত্র, আবার কোথাও কোথাও মেনশন করা হয় ঋষি বৈশম্পায়নের কথা, ঠিক আছে। তো এইসব যে টেক্সট গুলো, সেখানে আছে রাজতরঙ্গিনী যদি আমি বলি, এটা হচ্ছে কাশ্মীরের একটা ইতিহাস, এটা হচ্ছে কাশ্মীরের হিন্দু ইতিহাসের সম্বন্ধে বলা, যেখানে বলা হচ্ছে যে এরকম ব্রাহ্মণ
বর্ণের বিভিন্ন যারা রাজা ছিলেন তারা কিভাবে রাজপাট সামলেছিলেন। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে বানভাটের হর্ষচেন। এবার বর্ধন ডাইনেস্টির যিনি এম্পারার ছিলেন হর্ষবর্ধন, তার ব্যাপারে বানভাট যিনি একজন সংস্কৃত স্কলার ছিলেন তার ব্যাপারে কিন্তু উল্লেখ করা, তার সাথে যখন আলাপ হয়েছিল তার অভিজ্ঞতাটা কি, এবং সাথে সাথে কিন্তু বানভাট নিজেও কিন্তু নিজের বংশ পরিচয় এবং বর্ণের পরিচয় কিন্তু দিয়েছেন জিনিসটা। তাহলে ফলে কি হচ্ছে, ভারতকে কিন্তু দেখা হচ্ছে একটা বর্ণের মাপকাঠিতে, যেখানে ব্রাহ্মণরা কিন্তু উচ্চ স্থানে অবস্থিত ছিল। আচ্ছা, আর এইবার দেখা যাচ্ছে আরেকজন মুসলিম স্কলার ছিলেন আল-বারুনি, সেন্ট্রাল এশিয়ার ইরানের। তো উনিও কিন্তু এই দেখা যাচ্ছে এই এই যে কাজগুলো উনি কিন্তু মধ্যযুগে এগুলো ট্রান্সলেট করেছেন, অনুবাদ করেছেন সংস্কৃত থেকে অ্যারাবিকে। তো জিনিসটা কিন্তু নতুন নয়, যদিও আল-বারুনি উনি একটা সমালোচনামূলক একটা বর্ণনা বা একটা ব্যাখ্যা করেছেন ভারত সম্পর্কে। সেটা হচ্ছে এই যে এই বর্ণের যে স্তর বা চতুর্বর্ণের যে একটা যে স্তর, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্ররা আছে, সেটা একটা ভারতীয় সমাজের যে একটা অঙ্গ এবং এমনভাবে এটা ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটার কতটা অসুবিধা হয় সেই ব্যাপারে কিন্তু উনি এটা একটা সমালোচনামূলক ব্যাখ্যা করেছিলেন। যদিও আল-বারুনি এর সাথে সাথে কিন্তু এটাও ব্যাখ্যা করেছিলেন যে ভারতে কত মানে মনিউমেন্টস আছে এবং সেটার একটা যে তৈরি করার জন্য যে একটা উইথ প্রেসিশন একটা সূক্ষ্মভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে একটা যে তার একটা বিজ্ঞান জানা দরকার, অঙ্ক জানা দরকার, সেটাও কিন্তু তিনি বলেছেন। ফলে কি হচ্ছে, এই যে ইউরোপীয় স্কলারসদের মধ্যে যে একটা ধারণা আছে যে ভারত মানেই হচ্ছে ইস্ট, হ্যাঁ, এবং প্রাচ্য দেশ, এবং সেটা হচ্ছে পশ্চিমী দেশের মতন উন্নত নয়। ভারত মানেই হচ্ছে আলাদা, তার বৈশিষ্ট্য কিছু আছে ইন টার্মস অফ ভার্না থিওরি, কাস্ট থিওরি যেটাকে বলা হচ্ছে, সংস্কৃত টেক্সট। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আল-বারুনি বলেছেন যে ভারতও কিন্তু there is an ample scope for scientific and analysis and mathematical analysis। এইখানে দাঁড়িয়ে কিন্তু যেটা প্রবলেমটা সমস্যাটা হচ্ছে যে এই যে উপরের যে টেক্সটগুলো যে আমি এখন মেনশন করলাম এগুলো কিন্তু ইউরোপীয় ভাষায় অনুবাদ করা হয়েছে অ্যারাউন্ড 16th to 19th সেঞ্চুরি। এবার এই টাইম পিরিয়ডটা কেন, এই টাইম পিরিয়ডটা এই কারণেই করা হয়েছে কারণ ইউরোপে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা অদ্ভুত রাজনৈতিক একটা অস্থিরতা দেখা দিয়েছিল, বিভিন্ন সাম্রাজ্য একজন একজনের সাথে যুদ্ধ করছে, সাথে সাথে এটা দেখা গেছে যে ফ্রান্সে ফ্রেঞ্চ বিপ্লব এসছে, ফরাসি বিপ্লব, তার রাজনৈতিক পটভূমিকাটাই তো চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা তখন যে মোনার্কি বা যে রাজতন্ত্র সেটা ছেড়ে তারা চাইছে একটা প্রকৃতপক্ষে একটা গণতন্ত্র এবং একটা ইকুয়ালিটি। সেটা কিন্তু একটা আলাদা একটা বলা যেতে পারে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়েছিল ফ্রান্সে অ্যারাউন্ড 17th সেঞ্চুরি। আবার পাশাপাশি দেখা যাচ্ছে ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লব হয়েছে, যেখানে মানে অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কৃষি ক্ষেত্র থেকে কিন্তু একটা চেঞ্জ করে কারখানার যে সিস্টেমটা, ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন, সেই জায়গায় কিন্তু শিফট করছে, ফলে সেটাও একটা কিন্তু অস্থিরতা। এইবার সাথে সাথে কিন্তু 15th সেঞ্চুরিতে 14th সেঞ্চুরিতে কিন্তু আবির্ভাব ঘটেছিল এনলাইটেনমেন্টের, যেটাকে আমরা বাংলায় বলি জ্ঞানদীপ্তি। জ্ঞানদীপ্তির মানেটা কি, জ্ঞানদীপ্তির মানেটা হচ্ছে যে মানুষ একটা বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজকে ব্যাখ্যা করবে, তাদের নিজস্বতা দেখাবে, ধর্মের কুসংস্কার মানবে না এবং সামাজিকভাবে সে কিন্তু একটা নিজে একজন স্বতন্ত্র ব্যক্তি হবে। সেটা ছিল কিন্তু জ্ঞানদীপ্তির মূল মন্ত্র। সেটা বিজ্ঞানেও হতে পারে, আর্ট অ্যান্ড কালচারেও হতে পারে, শিল্প সংস্কৃতিতেও হতে পারে, সাহিত্যতেও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে ইউরোপে কিন্তু একটা
পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখা দিয়েছে। এবং সেই সাথে সাথে ইউরোপের কিন্তু সেই প্রবণতাটাও ছিল যে ওদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের আধিপত্যটা বাঁচিয়ে রাখার জন্য এমন দেশকে কবজা করতে হবে বা পড়াশোনা করতে হবে বা জানতে হবে যেটা তাদের আয়ত্তের বাইরে ছিল। আর এটা অবভিয়াস ব্যাপার যে সেটা হয়ে যাচ্ছে নন ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো, যেমন আফ্রিকা, এশিয়ার মধ্যে আমাদের ইন্ডিয়াও পড়ছে। তো তাদের মধ্যে একটা অদ্ভুতভাবে একটা চার দেখা দিয়েছে যে 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 দেশগুলোতে আমরা যাব, আমরা কবজা করব, হ্যাঁ, বা কলোনাইজ করব, যেটাকে বলে ঔপনিবেশিক একটা, যেটা নেক্সট ইউনিটে আমি যাব, যে একটা ব্যাখ্যা করা। সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের কিন্তু শিল্প সংস্কৃতিগুলোকে, আমাদের মানুষগুলোকে জানতে হবে, তাদের ভাষাটা জানতে হবে। তো সেইখানে কিন্তু একটা বলতে পারা যায় যে একটা ইন আ ভেরি অ্যাক্সেলারেটেড ম্যানার, একটা দ্রুত গতিতে কিন্তু এই কাজগুলো করা হয়েছিল, যে বিভিন্ন যে গ্রন্থগুলি সেগুলোকে অনুবাদ করা, তাদের ভাষাগুলো জানা। এবার এগুলোকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্ট মানে হচ্ছে নন ওয়েস্ট। যদি আমি সহজ ভাষায় যদি এই মুহূর্তে এই ক্লাসে বলি, তাহলে ওরিয়েন্ট মানে হচ্ছে নন ওয়েস্ট। সেটার মধ্যে কিন্তু এশিয়া, আফ্রিকা, এমনকি গ্রিস পর্যন্ত সেই সময় ছিল। যেই গ্রিসটা কিন্তু ওই খ্রিস্টপূর্ব বিসিতে, যে দেখা, যেই আমি এম্পায়ারটার নাম নিলাম ফর এক্সাম্পল, হেলেনিস্টিক পিরিয়ড, সেই সময়কার গ্রিস, এর মধ্যেও আছে টার্কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দেশগুলোকে বলা হচ্ছে মানে ওরিয়েন্টালিজমের একটা মানে অংশ। এবং এই যে কালচারটা জানা, এই যে ইউরোপীয় স্কলারসদের, সেটার নাম, সেটা কিন্তু হচ্ছে গিভিং রাইজ টু দ্য ডিসকোর্স অফ ওরিয়েন্টালিজম। ঠিক আছে, এবার এটা কেন? এই যে মানে ইউরোপীয়, বিশেষ করে ব্রিটিশ যে রাজত্বটা, সেটা স্থাপত্যের জন্য বিশেষভাবে ক্লাসিক্যাল গ্রন্থগুলিকে অনুবাদ করা হয়েছে, এবং প্রাচ্য সভ্যতাকে বিশেষভাবে আয়ত্ত করা ছিলই হচ্ছে এটার লক্ষ্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে একটা ছোট একটা, সরি, টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা একটু ইগনোর করবেন। লক্ষ্য বানানটা আমি দেখছি এখন, এটা অনেক সময় এটা ইয়েতে আসে না কিপ্যাডে, তো এনিওয়ে মার্জনা করবেন এটার জন্য। তো এই যে এবার যেটা আমি আসছি, সেটা হচ্ছে যে এই যে ওরিয়েন্টালিস্ট যে ডিসকোর্সটা, সেটা কিন্তু হচ্ছে একটা সায়েন্টিফিক, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ধরেই কিন্তু এগোচ্ছে, যেখানে মানুষ মানে এই যে ইউরোপিয়ান স্কলাররা বোঝার চেষ্টা করছে যে আমরা এত এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমরা যেটা যে এই যে একটা ফরাসি বিপ্লব হলো বা শিল্প বিপ্লব হলো, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কেন এই যে দেশটা, বিশেষ করে ভারত, এত আলাদা কেন, পিছিয়ে কেন, যেটাকে এই সোশ্যাল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে কিন্তু আদারিং। ঠিক আছে, মানে কি হচ্ছে আলাদা করে দেওয়া। হ্যাঁ, তো সেই থেকে কিন্তু এই যে ইনস্টিটিউশন গুলো বা এই যে প্রতিষ্ঠানগুলো, যে একটা পড়াশোনা করা, সেটা ধর্ম হোক, পরিবার হোক, ভাষা হোক, সেটা কিন্তু হ্যাজ গিভেন রাইজ টু এ নিউ সাবজেক্ট কল সোশিয়োলজি বা সমাজতত্ত্ব বিষয়। ঠিক আছে, এইবার হচ্ছে জিনিসটা কি, যদি সোশিয়োলজি যদি আমি ইউরোপিয়ান সেন্সে বলি, যার সোশ্যাল ছিলেন হচ্ছে অগাস্ট কোট, এটা কিন্তু হচ্ছে বাই প্রোডাক্ট অফ এনলাইটেনমেন্ট অ্যান্ড পজিটিভিজম। পজিটিভিজম কিন্তু হচ্ছে একটা সাইন্টিফিক ব্যাখ্যা। সেটা কিরকম হচ্ছে যে একটা কোনো ঘটনা আমরা যদি প্রত্যক্ষ করি, সেটা আমাদের রেগুলার জীবনে বা দৈনন্দিন জীবনে কতবার ঘটছে, সেটাকে নাম্বারে আমরা নোট করে রাখবো, ভায়া নাম্বারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এবং সেটা দেখবো যে আমরা যেটা প্রশ্নটা করছি, যেটা কেন ঘটছে বা কেন হচ্ছে, সেটার সাথে যদি এই যে ঘটনাবলীগুলো যদি মিলে যায় আমাদের হাইপোথিসিসের সাথে, বা এই যে একটা সম্ভাব্য যে আমরা স্টেটমেন্টগুলো যে আমরা দিই, যে কেন হচ্ছে, কিসের জন্য, কারণটা কি, সেটা যদি আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি আমরা প্রমাণ করতে পারি, সেটা কিন্তু হচ্ছে একটা মানে যেটাকে বলা হয় পজিটিভিজম, সেটাকে বলে প্রত্যক্ষবাদ। তো সোশিয়োলজিটাকেও সেইভাবেই পড়াশোনা করার কথা বলা হয়েছিল, এবং সেটা স্বাভাবিকভাবেই from the point of view of Auguste Comte, a French European scholar himself. কিন্তু ভারতে কি এইভাবে কি মানে পড়াটা কি সম্ভব সোশিয়োলজিতে? সেই জন্য ভারতে যে আবির্ভাব ঘটে সেটা হচ্ছে আর্লি 20th সেঞ্চুরিতে।
অ্যারাউন্ড 1924, এবং পরবর্তীকালে সেটা ইউনিভার্সিটি এবং কলেজ লেভেলে সেটা স্বাধীনতার পর বিভিন্ন শিক্ষাক্ষেত্রে সেটা প্রাধান্য পায় এবং স্বীকৃতি পায়। যেমন হচ্ছে সমাজতত্ত্ব কিন্তু ভারত ইউনিভার্সিটিতে স্বীকৃতি পায়, যার স্রষ্টা হচ্ছেন সংস্কৃত স্কলার এবং সোশ্যাল সায়েন্টিস্ট ফেমাস জিএস ঘুরে, একজন তাকে কিন্তু স্থাপন করতে সাহায্য করেছেন, এবং ওনার কিন্তু এটা একটা বলতে পারেন যে একটা বিশেষ ইম্পর্টেন্ট ভূমিকা কিন্তু ছিল সেই যুগে। মানে এমনকি সেই সময় ব্রিটিশ সরকারের কাছে টাকা অনুদান পর্যন্ত চাওয়া হয়েছিল ইউনিভার্সিটিতে, যাতে এই সাবজেক্টটাকে ভারতের পটভূমিকায় এগিয়ে নেওয়া যায়। কিন্তু মজার বিষয়টা হলো তখন কিন্তু সোশিয়োলজি ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু একটা অটোনমাস স্বাধীন ডিসিপ্লিন হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। কেন কি যারা এর মানে ইনফ্লুয়েন্সে ছিল, জিএস ঘুরের ইনফ্লুয়েন্সে ছিল, তারা কিন্তু হচ্ছেন অ্যানথ্রোপোলজিস্ট, বিদেশি অ্যানথ্রোপোলজিস্ট WH রিভার্স, এবং আরবান স্টাডিজ, যে শহুরে যে স্টাডিজ এবং অধ্যয়ন মানে আরবান প্ল্যানিং যেটাকে বলা হয়, আরেকজন ছিলেন হচ্ছে প্যাট্রিক গেটস। তো এই যে বলতে পারি যে এখানেও দেখা যাচ্ছে কোথাও একটা ইউরোপিয়ান স্কলারদের প্রভাব আছে। ফলে কি হচ্ছে, সোশিয়োলজিটা ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু নিজেকে একটা পরিস্ফুটিত করতে পারছে না বা প্রমিনেন্ট করে তুলতে পারছে না। ফলে কি হচ্ছে, যে অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, অর্থনীতি এই সবের সাথে একটা মিলিয়ে জিনিসটাকে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে একটা ইউনিভার্সিটি কাঠামোতে। এর সাথে কিন্তু একটা অবিচ্ছেদ্য ছিল, যেটাকে সেপারেট করা ছিল বহু বছর। সেটা ঘুরে আসে জিএস ঘুরে সেটাকে কিন্তু একটা একটা আলাদা অটোনোমাস ডিসিপ্লিন হিসেবে কিন্তু স্থাপন করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেমন আরেকজন সোশ্যাল সায়েন্টিস্ট ডিএন ধানাগরে বলছেন যে ডিবেটটা কিন্তু তিন প্রকার। একটা হচ্ছে সোশিয়োলজি অফ মানে ইন্ডিয়া, ভারতের মধ্যে সমাজতত্ত্ব। একটা হচ্ছে সোশিয়োলজি ফর ইন্ডিয়া, ভারতের জন্য। আর একটা হচ্ছে ইন্ডিয়ান সোশিয়োলজি, ভারতীয় সমাজতত্ত্ব। ঠিক আছে, এবার বলি এই যে সোশিয়োলজি ইন ইন্ডিয়া, সেটা তো অলরেডি এস্টাবলিশড হয়েছে ইন ইন্ডিয়াতে। এবার সোশিয়োলজি ফর ইন্ডিয়া যেটা বলছি, তার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্সেস বা স্তর আছে, যেটার মাধ্যমে আমরা ভারতকে আমরা দেখতে পারি। সেটা শুধু তো বর্ণ দিয়ে তো হয় না, বা এক পেশে হয়তো একতরফা কাস্ট সিস্টেম, যেটা ফোর ফোল্ড আমরা বর্ণা জানি, যেটাকে আমরা বলছি যে ব্রাহ্মণ, যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে স্তরে কিন্তু জিনিসটা সীমাবদ্ধ নয়। তাহলে কিন্তু একটা সোশিয়োলজি ফর ইন্ডিয়ার কিন্তু একটা বড্ড প্রয়োজনীয় মানে একটা আছে, প্রয়োজনীয়তা আছে ইন টার্মস অফ ধর্ম, রিলিজিয়ন, ইন টার্মস অফ জেন্ডার, ইন টার্মস অফ এথনিসিটি। কেন কি আমাদের কিন্তু এখানে নানা ভাষা এবং নানা লিঙ্গুইস্টিক এথনিক গ্রুপ আছে। মানে লিঙ্গুইস্টিক মানে হচ্ছে যে বিভিন্ন ভাষা এবং বিভিন্ন মানে মাতৃভাষা বলা যে মানুষ এখানে বাস করছে, সেটা কিন্তু একটা আছে। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে সোশিয়োলজি ফর ইন্ডিয়াটা কিন্তু একটা করা মানে উচিত। আর তার সাথে তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইন্ডিয়ান সোশিয়োলজি। এই যেটা আমি বলছি, এই যে ক্লাসিক্যাল টেক্সটগুলোতেও ওখানেও কিন্তু একটা কোথাও একটা লিমিটেশন আছে। এই যে বলছে প্রাচ্য দুনিয়া, আবার সেটাও আবার যখন ওরা মানে ইউরোপিয়ান স্কলার্সরা বা বলতে পারেন যে যে পশ্চিমী দেশের যে সমাজ বিজ্ঞানের, তারা যখন অনুবাদ করছে, তারাও কিন্তু ওই লাইন ধরেই কিন্তু ক্লাসিক্যাল টেক্সটগুলোকে ডাইরেক্ট অনুবাদ করে দিচ্ছে, বা যেখানে যেখানে রেকর্ডসগুলো মিসিং আছে তারা তাদের নিজেদের ইন্টারপ্রিটেশন দিয়ে দিচ্ছে। নট অনলি মানে কি বলবো, অ্যানালাইজিং বেদাস, হ্যাঁ মানে বেদ, হ্যাঁ বৈদিক যে টেক্সটগুলো সেটাও না, এছাড়াও হচ্ছে রামায়ণ, মহাভারত, বা যেরকম আমি বললাম কালহানার মতন টেক্সটগুলো। তো সেখানে কি হচ্ছে, প্রাচ্য দুনিয়া বিশেষত প্রাচীন উপমহাদেশে ক্লাসিক্যাল টেক্সটে বৈদিক মতে চতুর্গুণ বর্ণ বিভাজন সম্পর্কে লেখাগুলোকে ওরিয়েন্টালিস্ট মতাদর্শে অনুবাদ করার ফলে ভারতকে কিন্তু একটা একক এন্টিটি হিসেবে দেখার প্রবণতা হয়ে গেছে, যেটাকে বললাম এসেনশিয়ালাইজ। তো এই ইউনিটারি এন্টিটির বড় অসুবিধা হলো ভারতের যে বর্ণ ব্যবস্থা, সেটা কিন্তু একমাত্র বৈশিষ্ট্য নয়। কারণ ভারতও কিন্তু যখন সেন্সাস বা জনগণনা করা হয়েছিল, তখন কিন্তু দেখা যাচ্ছে 2000-এর ওপরে কিন্তু জাতি আছে। কিন্তু এখানেও কিন্তু ব্রিটিশরা
বা যিনি করেছেন যে জনগণনাটা রিসলে সিভিল সার্ভেন্ট হিসেবে একটা ব্রিটিশ সরকারের, উনি কিন্তু যেটা করেছেন ক্যাটাগরাইজ করে বিভিন্ন উপজাতিকে এর মাপকাঠি বা মানদণ্ডটা করেছেন ইন টার্মস অফ রেস, যে কিরকম তার গায়ের রং এবং তার উৎপত্তিটা কোথায়, তার বংশটা কি, যেটাকে আমি বলছি ওই যে লিনিয়েজ, যে একটা যে সে কতটা মানে যে একটা কোয়েশ্চেন অফ পিওর লিনিয়েজ। ফলে কি হচ্ছে পরবর্তীকালে যেসব অনেক যে উপজাতিগুলো যেগুলো রিজলি রিপোর্টে বা জনগণনায় যে মানে রিপোর্টটা পেশ করা হয়েছে, অনেক উপজাতিকে দেখা যাচ্ছে যে অপরাধী ঘোষণা করা হয়েছে, কারণ তারা কিন্তু সেই কাঠামোতে ফিট করছে না। তাদেরকে মনে করা হতো যে তারা বর্বর, তারা সভ্য নয়, তাদেরকে কিন্তু সিভিলাইজ করতে হবে। এরকম অনেক জাতি এবং উপজাতি ছিল যারা কিন্তু এই ব্রিটিশের মতে কিন্তু সভ্য সমাজে বাস করার মতো নয়, তাদেরকে কিন্তু ক্রিমিনালাইজ করতে হবে বা অপরাধী ঘোষণা করতে হবে, কারণ তারা কিন্তু মাংস খায়, তাদের আচার সাজ পোশাক কিন্তু ব্রাহ্মণদের মতন নয়। তো এই একটা জায়গায় অসুবিধা সৃষ্টি করেছিল। কিন্তু আদতে কিন্তু ভারতের কিন্তু এটাই কিন্তু বৈচিত্র্য। এমন অনেক সময় দেখা গেছে যে কোনো একটা এলাকায় ব্রাহ্মণরা নয়, কোনো একটা জাতি, বিশেষ জাতি হয়তো সংখ্যায় হয়তো তারা বেশি, এবং তারা হয়তো তাদের হাতে কর্তৃত্ব থাকে, ডমিনেশনটাও থাকে, এবং তারা কিন্তু তাদের কিন্তু একটা সোশ্যাল স্টেটাস পর্যন্ত থাকে, যারা কিন্তু রাজনৈতিক একটা ভূমিকা পালনও করে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় ব্রাহ্মণদের কিন্তু সেই যে একটা আধিপত্য সেটা কিন্তু থাকে না। এরকম বিভিন্ন রাজ্যে আমাদের দেখা গেছে। তো ফলে কি হয়েছে, এই যে ইউনিটারি এন্টিটির বড় অসুবিধা হলো ভারতের বর্ণ ব্যবস্থাকে একমাত্র বৈশিষ্ট্য হিসেবে দেখা, কিন্তু এটাই একমাত্র কিন্তু ভারতের বৈশিষ্ট্য নয়। এবং মজার বিষয়টা হলো যে কারণে যে ডিবেটটা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান সোশিয়োলজি এবং সোশিয়োলজি ফর ইন্ডিয়া, সেখানে দাঁড়িয়েও কিন্তু দেখা যাচ্ছে যে বহু ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট আছে যারা ভারতের এই বৈশিষ্ট্যগুলোই হয়তো ব্যাখ্যা করতে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফ্যালাসিতেই কিন্তু পড়ে গেছেন ওই যে ওয়েস্টার্ন স্কলার্সের মতে, কারণ তারা কিন্তু ওই ইন্ডোলজিটার উপরেই কিন্তু বেস করে আছেন, যে সেই সংস্কৃত টেক্সট। কিন্তু আজকে মাঠে ময়দানে নেমে কত কত যে কেস এবং যে কত কত যে ফেনোমেনা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু উল্লেখ করা খুব জরুরি। এবং বহু পরবর্তীকালে অনেক সোশ্যাল সায়েন্টিস্টরা এম এন শ্রীনিবাসরা পড়েছেন, সেটা নয়, কিন্তু ইনিশিয়াল যারা জিএস ঘুরিয়ে এবং আরো একজন আছে লুই দুমো এবং রাধাকমল মুখার্জি, তারা কিন্তু সেই ফ্যালাসিতেই কিন্তু পড়ে যাচ্ছেন, যে ইউরোপীয় সমাজ যেভাবে সোশিয়োলজি বা সমাজতত্ত্বকে যেভাবে দেখেছে ব্যাখ্যা করেছে, বা ভারতকে যেভাবে ব্যাখ্যা করেছে, বা ওরিয়েন্টালিস্ট সমাজকে যেভাবে ব্যাখ্যা করেছে, সেই ফ্যালাসিতেই কিন্তু পড়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি যে এই ঋগ্বেদা অনুযায়ী পুরুষ সূক্ত শ্লোক, এই অনুযায়ী কিন্তু চারটে বিভাজন আছে। ব্রাহ্মণ যারা পুরোহিত, ক্ষত্রিয় যারা প্রশাসক এবং যোদ্ধা, এবং বৈশ্য হচ্ছে কৃষক বা বণিক, এবং শূদ্র সর্বনিম্ন সামাজিক একটা শ্রেণী বা স্তর। এবং এইখানে দাঁড়িয়ে কিন্তু জিএস ঘুরিয়ে যেটা বলেছে ওই সেই কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া হিসেবে কিন্তু বলেছে, যে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাহ্মণার যে টেক্সট এবং যে বেদাস এবং তার যে বিভিন্ন যে হিমস গুলো আছে, যে শ্লোক গুলো আছে, নানা রকম ভাবে আছে, কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই স্কিন কালারের উপরেই কিন্তু বিভাজনটা করা হয়েছে। একটা মানুষের যে জীবিকা নির্বাহ হিসেবে যে জাতিটাকে যে যে একটা যে ডিভিশনটা করা হয় সেইভাবে কিন্তু দেখা হয়নি। ইট ইজ ইন টার্মস অফ বার্থ, জন্মগত, অ্যান্ড ইট ইজ ইন টার্মস, তারপরে আসে যে যে জন্মগত এবং যে স্কিন কালার অনুযায়ী, চেহারার রং অনুযায়ী যেগুলো আছে, তারপরে কিন্তু বিভাজনটা হয় এবং সেইভাবেই কিন্তু তাদেরকে অকুপেশন গুলো দেওয়া হয়। ইটস নট দি আদার ওয়ে রাউন্ড, মানে উল্টো ভাবে দেখা হয় না জিনিসটা, সেই রেস অনুযায়ী কিন্তু দেখা হচ্ছে। এবং বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে কোথাও হয়তো আনটাচেবলদের, হ্যাঁ, মানে শূদ্র পরেও যারা আছে তাদেরকে বলা হচ্ছে কোথাও দাস, কোথাও বলা হচ্ছে নির্বাসিত, মানে তারা এই 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 কাঠামোতে ফিটই করে না, তারা এই কাঠামোতে জায়গায় পায় না, তো তাদেরকে বলা হচ্ছে মানে নির্বাসিত, মানে
একটা কাস্টের ইনফ্যাক্ট মানে কাস্টের বেসিসে তারা আসছেই না, তাদেরকে মানে নির্বাসিত হিসেবেই দেখা হয়, যেন তারা লোক সম্মুখে এই যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় সমাজে তারা যেন নাই আসে, দেখা নাই দেয়, শুড বি ইনভিজিবল। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার কোথাও বলা হয় অস্পৃশ্য কোনো কোনো টেক্সটে। ঠিক আছে, আবার কোথাও কোথাও বলা হয় দস্যু। হ্যাঁ, এই বিভিন্ন যে টেক্সটগুলোতে বলা হচ্ছে। তো এই যে ঘুরে কি বলছেন যে সেগমেন্টেড ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন। হ্যাঁ, কেন কি আজকে ব্রাহ্মণ যিনি একজন ধর্মের যে আচারটা যেটা ইনিশিয়েট করবে, সেটা কখনোই একজন ক্ষত্রিয় হিসেবে, একজন রাজা হিসেবে যতই সে শক্তিশালী হোক, সে কখনোই করতে পারে না। এই যে ধর্মের যে পাঠ, হ্যাঁ, সেটা কিন্তু একটা রাজাকে, একজন ক্ষত্রিয় যোদ্ধাকে কিন্তু ব্রাহ্মণের উপরেই কিন্তু নির্ভরশীল হতে হবে। সেটাই কিন্তু এই গ্রন্থগুলোতে লেখা আছে। এবং এমন অনেক লেখা আছে যে এই যে গ্রন্থগুলোতে, সেগুলোতে কিন্তু এই গ্রন্থগুলোতে লেখা আছে যে কোথাও ইন্টারকাস্ট ম্যারেজ কিন্তু হওয়া যাবে না। আবার যেখানে লেখা আছে যে ইন্টারকাস্ট ম্যারেজ হলে কিন্তু, বিশেষ করে যদি মহিলা যদি উচ্চ বর্ণের হয় এবং তার মানে বিবাহ যদি একজন নিম্ন বর্ণের কারোর সাথে হয়, তাহলে কিন্তু যথেষ্ট একটা কঠিন শাস্তি এবং কর্পোরাল পানিশমেন্ট দেওয়া হয়, মানে ফিজিক্যাল পানিশমেন্ট। আবার কোথাও কোথাও লেখা আছে যে হয়তো ফিজিক্যাল পানিশমেন্ট নেই, কিন্তু হেভি পেনাল্টি বা জরিমানা করা হয়, বা কখনো কখনো হয়তো সেই স্থান থেকে হয়তো তাকে নির্বাসিত করা হয়। এরকম বহু অনেক অ্যাকাউন্টস আছে, এরকম বর্ণনা দেওয়া আছে। তো এবার যেটা বলছে, জন্ম নির্ধারিত স্টেটাস বা অবস্থান, অ্যাসক্রাইবড স্টেটাস, এবং কাস্ট কাউন্সিল কিন্তু এই যে শাস্তিগুলো যে একটা নিদান দেওয়া বা এই যে নির্ধারিত করা, সেটা কিন্তু একটা কাউন্সিলের একটা বিশেষ বড় ভূমিকা আছে। এবং এই কাউন্সিলের কিন্তু মাথাই হচ্ছে ব্রাহ্মণ এই গ্রন্থগুলো অনুযায়ী, এবং তারাই নিয়ম বানায়, তারাই এই নিয়মের হত্যাকর্তা বিধাতা এইরকম। তো সেটাকে বলা হচ্ছে কাস্ট কাউন্সিলের উপস্থিতি, মানে যেটাকে বলা হচ্ছে কাস্ট পঞ্চায়েত। আর একসাথে বসে খাওয়া দাওয়া করা বা ছোঁয়া, সেটা কিন্তু একদমই নিষেধ ছিল। এবং সেখানে দেখা যায় কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কাঁচা মানে ফুড, র ফুড, সেটা হয়তো একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয়তো নিচের বর্ণের লোকেদের কাছ থেকে গ্রহণ করবে না। বা অনেক সময় দেখা যায় হয়তো কোনো হয়তো র ফুড হয়তো তারা গ্রহণ করছে, কিন্তু রান্না করা ফুড হয়তো তারা গ্রহণ করবে না, এমনকি জলও হয়তো স্পর্শ করবে না। এবং জল স্পর্শ করা মানে তাদের কাছে এটা একটা পাপের মতো, যে পাপটাকে তারা মানে কোনো ক্রম মানে কোনোভাবে যদি তারা এই যদি পদস্খলন হয়ও, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু একটা বলতে পারো একটা মেটামরফোসিস দিয়ে যেতে হবে, একটা অনুশোচনার মধ্যে দিয়ে যেতে হবে। তো এই যে বলছে ব্রাহ্মণের আধিপত্য, সামাজিক ও ধর্মীয় আচার অনুযায়ী তারা শক্তিশালী। এবার লুই দুবোও কিন্তু একই কথাই বলেছেন। এটা হচ্ছে ব্রাহ্মণ, এই যে চার যে চতুর্বর্ণের যে বিভাজনটা, এটার উপরে বেস করেই কিন্তু অ্যানালিসিস গুলো চলছে। যেমন ক্ষমতা, প্রিস্টহুড, পিউরিটি অ্যান্ড পলিউশন, স্ট্রাকচারাল প্রোগ্রেস, যেটা দুই দুমার বক্তব্য হচ্ছে সারা দেশেই কিন্তু, ইন্ডিয়াতে সব জায়গায় এটা কিন্তু দেখা যায়, এবং এটার কোনো মানে কোনো রকম এক্সেপশন হয় না, যেটা নাকি সঠিক নয়। এটাই তো বলছি যে এটাই হচ্ছে এই সব থিওরিজদের ফ্যালাসিটা, যে আলটিমেটলি দেখা যাচ্ছে সেই ইউরোপিয়ান স্কলারদের ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ দিয়েই ভারতের সমাজটাকে আবার অ্যানালাইজ করা হচ্ছে। আর যেমন হচ্ছে নিজেদের গোত্রের একই গোত্রে যেমন বিবাহ হয় না, বাইরের গোত্রে বিবাহ হতে হয়, এবং যে কাস্ট, যেটা ইন্টারকাস্ট কিন্তু হয় না। কাস্টের বেলায় কিন্তু, বর্ণের বেলায় কিন্তু একই বর্ণে কিন্তু মানে বিবাহটা হতে হবে। এবার আমি আসি ইউনিট 2 তে। সেটা হচ্ছে এই যে কলোনিয়াল ডিসকোর্স। এটা ছোট করে বলে দিই যে কলোনিয়াল ডিসকোর্সটার মানেটা কি। এটা হচ্ছে একটা ঔপনিবেশিক ডিসকোর্স, কারণ তারা চাইছে যে ভারতটাকে একটা কবজা করে তাদেরকে সভ্যতার জগতে আলো দেখানো। সেটা ছিল হচ্ছে ব্রিটিশদের একটা উদ্দেশ্য, এবং সেটা করতে গিয়ে কিন্তু বহুবার দেখা গেছে তাদের হয়তো পিছিয়েও আসতে হয়েছে। এবং 1857 যে রিভোল্ট, হ্যাঁ, বা যে বিদ্রোহ, সেটা কিন্তু হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ইনসিডেন্ট, যেখানে
স্বয়ং রানীকে পর্যন্ত বলতে হয়েছে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যে কাস্ট সিস্টেমটাকে ওরা আর কাটাছেড়া করবে না এবং যথেষ্ট সম্মান দিয়েই জিনিসটাকে এগোনো হবে। এবং পরবর্তীকালেও দেখা যাচ্ছে যে যখন আইন ব্যবস্থা তৈরি করেছে, মডার্ন আধুনিক আইন ব্যবস্থা যখন আমাদের দেশে যখন তৈরি করা হয়েছে, তখন কিন্তু এই ব্রিটিশরাই কিন্তু এই ব্রাহ্মণ স্কলারদের, ব্রাহ্মণ যারা যারা সংস্কৃত ভাষা জানে, তাদেরকে কিন্তু মানে বলা হয়েছিল যে এই টেক্সটগুলো ট্রান্সলেট করতে, এবং সেই ট্রান্সলেশনের বেসিসে কিন্তু আইনের ধারাগুলো দেওয়া হয় সমাজকে একটা জায়গায় একটা কোহেরেন্ট করার জন্য, স্থিরতা আনার জন্য। সেই কিন্তু দেখা যাচ্ছে ব্রাহ্মণ স্কলারসদেরই হেল্প নিতে হয়েছে ব্রিটিশদের একটা ল বা লিগাল সিস্টেম একটা তৈরি করার ক্ষেত্রে। তাই বলছে এটার কারণটা কি? রোনাল্ড ইন্ডেন একজন ওরিয়েন্টালিস্ট নিজে, সে বলছে এটার মানে কেন হয় জিনিসটা, সেটা হচ্ছে তিনটে কারণ। একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যান্ড কমেন্টেটিভ অ্যাকাউন্টস, মানে হচ্ছে এক পেশে বর্ণনা দেওয়া, জিনিসটা গ্রন্থের বর্ণনা দেওয়া, এবং সেইভাবে আমাদের ভারতীয় সমাজে কিন্তু রিডাররা মানে যারা পড়ছে তাদের সামনে ওইভাবেই প্রেজেন্ট করা হয়, হ্যাঁ, একজন ইউরোপীয় স্কলারের মানে নজর দিয়ে একটা দৃষ্টিকোণ থেকে সেইভাবে কিন্তু পেশ করা হচ্ছে। তো বলছে থটস অ্যান্ড অ্যাক্টস অফ ইন্ডিয়ান সোসাইটি, হ্যাঁ, টু দ্য রিডার, প্রেজেন্টেড টু দ্য রিডার। এবার আরেকটা হচ্ছে এক্সপ্লেনেটরি আর ইন্টারপ্রেটিভ অ্যাকাউন্ট। ওই যেভাবে বললাম যে ইউরোপের যে পলিটিক্যাল যে চেঞ্জেস বা টার্মোইলগুলো এসেছিল, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাই ব্যাখ্যা করা যে ভারতীয় সমাজে বা নন ওয়েস্ট যে যে মানে যে দেশগুলো পশ্চিমী দেশ নয়, সেই দেশেও কিন্তু ওইভাবেই ওরা ব্যাখ্যাটা করার চেষ্টা করছে। কিভাবে? যেমন রাষ্ট্র, জাতি, সভ্যতা। আজকে ইউরোপে যদি দেখি তাহলে তাদের কাছে রাষ্ট্র এবং জাতিটা কিন্তু হচ্ছে এক ভাষা, হ্যাঁ, এক ভাষার উপরে। কিন্তু আমাদের দেশে কিন্তু ওই এক ভাষা এক জাতি নয়। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কোথাও জোর করে, জোর খাটিয়ে এটা একটা ইন্টারপ্রিটেশন করা হয় বাই গিভিং আ ফিক্সড সিঙ্গল এক্সটার্নাল রিয়ালিটি সিমিলার টু দ্য ওয়েস্টার্ন নোশন অফ স্টেট নেশন। কারণ আজকে যখন আমরা যদি দেখি যে আধুনিক যদি ডেফিনেশনটা দেখি রাষ্ট্রের বা জাতির, সেখানে কিন্তু ব্রিটেন বা ফ্রান্সে কিন্তু সেই এক ভাষার উপরেই মানে নির্ভরশীল জিনিসটা, যে এক ভাষা এক সংস্কৃতি, যেটা কিন্তু স্বাভাবিকভাবে ওরিয়েন্টালিস্ট বা ওরিয়েন্টাল কান্ট্রিজে কিন্তু পসিবল নয়, কিন্তু এটা একটা এক্সপ্লেনেটরি অ্যাকাউন্ট দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে সেটা কিন্তু একটা আধিপত্য জায়গায় চলে আসে, যেটাকে বলা হয় হেজিমনিক অ্যাকাউন্ট, কর্তৃত্বমূলক একটা ব্যাখ্যা। তো সেটা কিভাবে হয়েছে? যেমন নিকোলাস ডার্কস, আমি যদি শেষ যদি ইয়েতে আসি স্লাইডে, সেটা হচ্ছে মানব জাতির বিজ্ঞানসম্মত বিবরণ ও রাষ্ট্রের গঠন। ঠিক এইভাবেই করা হচ্ছে, যেভাবে ওই যে বললাম যে জনগণনা, এবং দেখা যাচ্ছে যখন চতুর্বর্ণের উপর ফিট করছে না, তখন 2000 কাস্টকে ক্যাটেগরাইজ করে বহু কাস্টকে কিন্তু এরকম ক্রিমিনাল কাস্ট পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা মনেই করতে পারছে না যে এই যে দ্য নোশন অফ পিউরিটি অ্যান্ড পলিউশন, যে একটা শুদ্ধতার বিশুদ্ধতার যে কাঠামো, সেটার মধ্যে বহু জাতি ফিট করছে না। ফলে কি হচ্ছে? তাদেরকে আলাদা করে দাও, একটারে করে দাও, সমাজ থেকে আলাদা করে দাও। এবং সেটা নিয়ে অনেক রিফরমেশন মুভমেন্ট এসছেও, যে যেখানে এই হয়তো পিছিয়ে পড়া জাতিরই অনেক হয়তো একজন দুজন হয়তো শিক্ষিত লোক, তারা হয়তো নিজেরা হয়তো পরবর্তীকালে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে তারাও হয়তো ভেবেছেন যে আমাদের হয়তো ইংলিশ এডুকেশনটা প্রয়োজন। এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে। তো নেক্সট হচ্ছে যেমন রেশিয়াল স্ট্র্যাটিফিকেশন। এই যে রেসি যেমন বলছে কতগুলো এথনিসিটিতে ডিভিশন করা আছে সেন্সাসে, জনগণনা। সেটা হচ্ছে ইন্ডো আরিয়ান, মঙ্গোলাইট। ইন্ডো আরিয়ান কারা? যারা নর্থ ইন্ডিয়া, তারা খুব ফর্সা হয়, তাদের দে হ্যাভ আ ভেরি পয়েন্টেড নোজ, হ্যাঁ, শার্প ফিচার্স, একদম তীক্ষ্ণ মানে চেহারা। আর মঙ্গোলাইট ফিচার্স হচ্ছে যেগুলো ধরুন ব্রড নোজ, হ্যাঁ, নাকটা একটু ছড়ানো, শর্ট হাইট, পাহাড়ি এলাকার। আবার অনেক সময় এই যে দ্রাভিডিয়ান রেস হচ্ছে তার যাদের স্কিন কালার, যারা শ্যামবর্ণ, তারা। আবার এখানেও হচ্ছে ইস্টার্ন রিজিয়নেও কিন্তু অনেক সময় হয় যে অস্ট্রমঙ্গলের, যেমন ওড়িশা এবং বেঙ্গলের লোকেরা।
সেরকম ধরনের এরকম রেস অনুযায়ী কিন্তু ভাগ করা হয়েছে জিনিসটা। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে জিনিসগুলোকে যে মানে লেখা হয়েছে সেগুলো কিন্তু সরকারি নথিতে কিন্তু নথিভুক্ত হয়েছে। কেন? কারণ পরবর্তীকালে কিন্তু এই তথ্যগুলো নিয়েই কিন্তু এই যে গোটা যে পপুলেশনটা ইন্ডিয়ার তার উপর কিন্তু রাজ করা যাবে। এটাই হচ্ছে এই কলোনিয়াল ডিসকোর্সটা কিন্তু এগুলো নিয়েই মানে পড়াশোনাটা করা, যে কিভাবে কতগুলো সাম্রাজ্য তারা এসে ওরিয়েন্টাল কান্ট্রিতে বা ইস্টার্ন কান্ট্রিতে এসে কিভাবে নিজেদের একটা আধিপত্য বিস্তার করেছে এবং ফোর্সফুলি গায়ের জোরে জিনিসটাকে একটা এক জাতি এক ভাষা এবং একটা রাষ্ট্রের কিরকম একটা জায়গায় একটা সীমাবদ্ধ করার চেষ্টা করেছে। এটা হচ্ছে টিপিক্যাল ঔপনিবেশিক প্রজেক্ট, একটা এক্সপেরিমেন্টের মতো কলোনিয়াল এন্ড ইম্পিরিয়াল প্রজেক্ট। আর একটা হচ্ছে সংগ্রহশালার গঠন বা সংরক্ষণাগার, মানে যেটা হচ্ছে আর্কাইভ, লাইব্রেরি যা বলা যায়, আর লিপিবদ্ধ করা। আর যদি শেষটা একটু দেখি তাহলে এই যে রাধাকমল মুখার্জির কথাটা বলা হচ্ছে, যেটা উনি বলছেন যে আমাদের ভারতীয় সমাজ কিন্তু উইথ দি অ্যাডভেন্ট অফ ব্রিটিশ অ্যান্ড ইংলিশ এডুকেশন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়েছে, এরকম অনেক ইনস্টিটিউশনের আধুনিকরণ হয়েছে, আধুনিকীকরণ। সেখানে কিন্তু যে মূল্যবোধটা, সেই মূল্যবোধটারও কিন্তু একটা পরিবর্তন ঘটেছে, একটা সামাজিক জায়গায় যে এগিয়ে যাওয়া, ডেভেলপমেন্ট এর। তো ফলে কি হচ্ছে, ওনারও যেটা বক্তব্য সেটা হচ্ছে one has to analyze the society in terms of empiricism and positivism based on numbers। হ্যাঁ, সেই নাম্বার এবং মানে কতবার হয়েছে, কতগুলো ঘটনা, তার এই যে মূল্যবোধ জিনিসটা কি, মূল্যবোধ জিনিসটার জন্য এটার কারণটা কি, এবং এই কারণের জন্য যে প্রতিষ্ঠানগুলো যে আমাদের সমাজে যে আছে এবং সেটার এফেক্টটা কি, প্রভাবটা কি, এবং কিভাবে এই ইনস্টিটিউশনগুলো আছে। ফর এক্সাম্পল ফ্যামিলি, ফর এক্সাম্পল আজকে কিনশিপ মানে আত্মীয়তা, ম্যারেজ, এই যে জিনিসগুলো। তো ফলে কি হচ্ছে, এটা কিন্তু সেই ওয়েস্টার্ন নোশনের মতনই কিন্তু এগোচ্ছে। এবার ওয়েস্টার্ন নোশন কি করে, এই যে আমি যদি ধরি এনলাইটেনমেন্টের কথা, তাহলে ওয়েস্টার্ন নোশন কিন্তু দুভাগে ভাগ করে দিচ্ছে। একটা হচ্ছে ইমোশন আলাদা জায়গায় থাকবে, আরেকটা জায়গায় হচ্ছে রিজন আরেক জায়গায় থাকবে। ইমোশন মানে হচ্ছে একটা ডেভেলপমেন্টের একটা পার্ট নয়, এগিয়ে যাওয়ার একটা পার্ট নয়। কারণ ইমোশন এবং ইম্পালসিভ বিহেভিয়ার কিন্তু যেটা এনলাইটেনমেন্ট থিওরিস্টরা মনে করতেন যে মানুষ কিন্তু আবেগপ্রবণ হয়ে কিন্তু অনেক সময় ধর্মের কুসংস্কার বা ধর্মের উপরে বেশি মানতে আরম্ভ করে। সুতরাং যেটা দরকার সেটা হচ্ছে রিজন, একটা হচ্ছে বিবেচনা করার জায়গা বৈজ্ঞানিক ভিত্তিতে, এটা একটা আলাদা জায়গা। তো দুটো কিন্তু একটা দুভাগে ভাগ করা হয়েছে। সিমিলারলি ইন্ডিয়ান সোসাইটিটাকেও যেটা এই যে সোশ্যাল স্ট্রাকচার অফ ভ্যালুস যেটাকে বলা হয়েছে, সেটাও কিন্তু একটা দুভাগে ভাগ করে দেখানো হয়েছে যে কিভাবে ইন্ডিয়ান সোসাইটিতে চেঞ্জ এসছে। ইন এ পজিটিভ ওয়ে অর নট, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট এই যে চেঞ্জেস গুলো কিভাবে এসছে, এই যে ইন্টিগ্রেশন অফ ভ্যালুস, হ্যাঁ, সংহতির নীতি, ভ্যালুস কি হয়, যেরকম আমরা যদি দেখি যে পুরোনো সমাজের যদি আমরা যদি দেখি পরিবার, তাহলে একটা যৌথ পরিবার থাকে। সেটা পরবর্তীকালে যখন একটা মডার্নাইজেশন আসে, ইংলিশ এডুকেশন আসে, এবং যখন আরো মনে করা হয় যে কৃষিক্ষেত্র থেকে অর্থনৈতিক দিক দিয়ে যখন উন্নতি হয় বা একটা স্ট্রাকচার বা কাঠামো চেঞ্জ হয়, তখন আমাদের স্বাভাবিকভাবেই মনে হয় যে পরিবার তো আর যৌথ পরিবার থাকে না, তার যে মূল্যবোধগুলো সেটা কিভাবে চেঞ্জ হয়। তখন অন্য জায়গায় মাইগ্রেট করে লোকে, ফ্যামিলি ডিফারেন্ট ইউনিটসে ভাগ হয়ে যায়, নিউক্লিয়ার ফ্যামিলিটা যদি আমরা এইভাবে যদি দেখি। তো সেই জন্য বলছি যে হাউ ফার দ্য ভ্যালুজ আর গেটিং ইন্টিগ্রেটেড, ওকে, অ্যান্ড হাউ ফার ইট ইজ গেটিং লেস ইন্টিগ্রেটেড। ইন্টেন্সিটিটা মানে এর এর যে যে লেভেলটা সেটা কতটা কমছে এবং বাড়ছে। এটা বলছে যেমন সোশ্যাল নর্মস, মডার্নাইজেশন অফ ইনস্টিটিউশন। আর সোশ্যাল ইকোলজিটা কেন, সোশ্যাল ইকোলজি হচ্ছে মানুষের যে অভিজ্ঞতা দিয়ে যে মানুষ যে বেড়ে ওঠে এবং যে রেগুলার যে ইন্টারাকশন গুলো করে তার অভিজ্ঞতা দিয়ে, ইটস আ ফেনোমেনোলজি থিং। কিন্তু ইকোলজিটা কিন্তু একটা আরবানাইজেশনেরও প্রসেস। তাহলে উনি কি করছেন, উনি কিন্তু ডাইরেক্ট কিন্তু একটা টিপিক্যাল মডার্নাইজেশন প্রজেক্টেই কিন্তু চলে যাচ্ছেন, একটা শহুরে জায়গার একটা চেঞ্জ নিয়ে। ওটাও কিন্তু একটা অ্যানথ্রোপোলজি, উনি সেটাই করেছেন। অ্যান্ড লাস্টে হচ্ছে ইন টার্মস অফ কোয়ান্টিটেটিভ সোশিয়োলজি অ্যান্ড ইটস অ্যানালিসিস, এইভাবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে
জিনিসটা কিন্তু যেহেতু ভ্যালুজ এবং মূল্যবোধ সবসময় কোয়ান্টিফাই করা যাচ্ছে না, সেখানে কিন্তু দেখা যাচ্ছে নিজস্ব একটা মত আছে। তাহলে কোনটা কোয়ান্টিটি আর কোনটা কোয়ালিটি, সেটা কিন্তু উনি একটু ব্যাখ্যা করতে কিন্তু কোথাও একটা তার একটা ফাঁক বা লুপ হয়েছিল। তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার মোটামুটি সব স্লাইডস গুলো শেষ এই বিষয়টা নিয়ে। নমস্কার।